নমস্কার, বিগ ব্রেক এট 6 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটা খবর দিয়ে আপনাদের, আগামীকাল নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। সকলে তাকিয়ে রয়েছেন রাজ্য রাজনীতি, সকলে এখন তাকিয়ে রয়েছে রাজধানীর দিকে। কিন্তু দেখুন, এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে তাতে এখনো অবধি আমন্ত্রণ পাননি কংগ্রেসের কোনো নেতা, আমন্ত্রণ পাননি ইন্ডিয়া জোটেরও কোনো নেতা, এমনটাই খবর আসছে। বিশ্বের তা বড় রাষ্ট্রনেতারা তারা আসতে চলেছেন, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু নরেন্দ্র মোদীর এই শপথ গ্রহণ অনুষ্ঠানে এখনো অবধি আমন্ত্রণ পাননি কংগ্রেসের কোনো নেতা। এই নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি রাজার সঙ্গে কথা বলবো। রাজা, বিভিন্ন দেশের যে তা বড় রাষ্ট্রনেতারা রয়েছে, রাষ্ট্রপ্রধানরা রয়েছে, তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন, কিন্তু ইন্ডিয়া জোট তারা ব্রাত্য। দেখো, ইন্ডিয়া জোট ব্রাত্য এই কথাটা এখন এইভাবে বলা যাবে না, কিন্তু এটা প্রায় 2 ঘন্টা আগের ডেভেলপমেন্ট। তারপরে সর্বশেষ কি হয়েছে তা এখনও ইন্ডিয়া জোটের তরফ থেকে আমাদের কাছে খবর আসেনি। আজকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ছিল, মানে কংগ্রেসের যেটা নীতি নির্ধারক কমিটি এবং সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি, সেই হাইয়েস্ট যে বডি কংগ্রেসের, সেই বৈঠক হয়ে যাওয়ার পর জয়রাম রমেশ এবং কেসি বেণুগোপাল তারা যখন প্রেস কনফারেন্স করছিলেন, তখন মিডিয়া তাদের প্রশ্ন করে যে কালকে আপনারা শপথ গ্রহণ অনুষ্ঠানে কারা যাবেন, কখন যাবেন ইত্যাদি প্রভৃতি, যেগুলো খুব রুটিন প্রশ্ন, স্বাভাবিক ব্যাপার যে বিরোধী যাবে, আমন্ত্রণ পাবে। জয়রাম রমেশ কিছুটা কটাক্ষের সুরে বলেন, হ্যাঁ শুনছি বড় বড় দেশের সব নায়করা, রাষ্ট্রনায়ক যারা, তারা আসছেন, কোনো দেশের নাম করেননি। আন্তর্জাতিক দুনিয়াকে নিয়ে মোদী সরকার খুব ব্যস্ত, কিন্তু আমাদেরকে এখনো পর্যন্ত আমন্ত্রণ জানানোর সময় পায়নি। এরকম একটা কটাক্ষের ছুড়ে কিছুটা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি বলার চেষ্টা করেন। তার মানে এই নয় যে আমন্ত্রণ জানানোর সময়সীমা ফুরিয়ে যাচ্ছে, তবে বিতর্ক একটা বাঁধতে পারে যে যখন বিদেশি রাষ্ট্রগুলোকে, মানে ভিন দেশের যারা রাষ্ট্রনায়ক, যারা ভিন রাষ্ট্রের যারা প্রধান, তাদেরকে আমন্ত্রণ জানানোটা আগে হচ্ছে। অনুষ্ঠানের দিকে আমাদের নজর থাকবে। রাজা, তোমারও নজর থাকুক। আপাতত তোমাকে ধন্যবাদ। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর অভিষেক হতে চলেছে। সেজে উঠেছে দিল্লি। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে জোর প্রস্তুতি রাজধানীর বুকে। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন বেশ কয়েকজন হেভিওয়েট, থাকবেন তা বড় বিশ্ব নেতারা। কড়া নিরাপত্তা বলয় দিল্লি। তৃতীয় দফায় ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 9 জুন রবিবার সন্ধ্যায় ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র দামোদর দাস মোদী। রাইসিনা হিলসের রাষ্ট্রপতি ভবনে সন্ধ্যা 7:15 নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠান। प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। 8,000-এরও বেশি অতিথির জন্য ব্যবস্থা করা হয়েছে। শপথ নেবেন মোদীর মন্ত্রিসভার সদস্যরাও। অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, পীয়ূষ গোয়েল সহ কয়েকজন শীর্ষ নেতা শপথ নেবেন। শপথ নিতে পারেন টিডিপি, জেডিইউর অন্তত একজন করে নেতা। ভারতের প্রতিবেশী রাষ্ট্রের বহু রাষ্ট্রনেতাই আমন্ত্রিত শপথ অনুষ্ঠানে। আমন্ত্রিত বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, মরিশাস, সেসেলস ও শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা। মোদীর শপথে যোগ দিতে শনিবারই দিল্লি পৌঁছন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মলদ্বীপের সঙ্গে সম্পর্কে চির ধরলেও ভদ্রতা ভোলেনি ভারত। আমন্ত্রিত মলদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু। সূত্রের খবর, দিল্লির আমন্ত্রণ গ্রহণ করেছেন মোহাম্মদ মুইজ্জু। তা বড় রাষ্ট্রনেতারাই নন, আমন্ত্রণের তালিকায় বিশেষ নজর কাটতে চলেছেন আরও কয়েকজন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, বন্দে ভারত ও মেট্রো রেলের কর্মীদের একাংশ আমন্ত্রিত মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমন্ত্রিত সাফাই কর্মী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কয়েকজন সুবিধাভোগীও থাকছেন শপথ অনুষ্ঠানে। মোদীর শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন চত্বর, রাজধানীর একাধিক এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি বম্ব স্কোয়াড, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। দিল্লির একাধিক জায়গায় 144 ধারা জারি। রবি সোম দিল্লিকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা। প্যারাগ্লাইডিং, প্যারামোটরস, মাইক্রোলাইট এয়ারক্রাফট ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে।
জোট শরিকদের সঙ্গে নিয়ে মসনাদে বসছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যেতেই অভিষেক, তাকিয়ে দেশ সহ গোটা বিশ্ব। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। এক দশক পর বিরোধী দলনেতা পেতে চলেছে দেশ। রাহুল গান্ধী হন লোকসভায় বিরোধী দলনেতা। সর্বসম্মত এই প্রস্তাব পাশ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, নয়াদিল্লির প্রতিনিধি। সরাসরি জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। অর্থাৎ জ্যোতির্ময়, কংগ্রেসের পুনরুজ্জীবন শুরু। দেখো, সেই দাবি কিন্তু কংগ্রেস করছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে যে প্রস্তাব পেশ করা হয়েছে এবং তার পাশাপাশি যে বক্তব্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্যরা রেখেছেন, তারা এই দাবিটাই খুব স্পষ্টভাবে করেছে যে তারা যেভাবে ক্রমশ পিছনের দিকে হাঁটছিলেন, সেই পিছন থেকে এবার ধীরে ধীরে তারা এগোতে শুরু করেছে। আর সেই এগোনোর ক্ষেত্রে মূল কৃতিত্ব, যাবতীয় কৃতিত্ব দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। খুব স্পষ্টভাবে জানানো হয়েছে যে রুট দিয়ে ভারত জোড়ো যাত্রা গিয়েছে, 2 দফার ভারত জোড়ো যাত্রা গিয়েছে, সেখানে মোট 43টি সিট পেয়েছে কংগ্রেস। এবং 2014, 2019 এই জায়গাতে, এই রুটটাতে যে লোকসভা আসনগুলি রয়েছে সেখানে অত্যন্ত খারাপ ফল হয়েছিল। সেই তুলনায় কংগ্রেসের আসন সংখ্যা যথেষ্ট বেড়েছে। ফলত এবারে রাহুল গান্ধীকে সর্বসম্মতক্রমে দাবি জানানো হয়েছে, তার কাছে আর্জি জানানো হয়েছে যে তিনি এবারে লোকসভার দায়িত্ব গ্রহণ করে লোকসভার অভ্যন্তরে, সংসদের অভ্যন্তরে মূল ভূমিকাটা নিন, অর্থাৎ লড়াইয়ের ক্ষেত্রে মূল কাণ্ডারি হন তিনি। রাহুল গান্ধী সেই দাবি মানবেন কিনা পরবর্তী ক্ষেত্রে সেই বিষয়টি স্পষ্ট হবে। আমরা যখন এই মুহূর্তে কথা বলছি তখন সংসদের অভ্যন্তরে সেন্ট্রাল হলে কংগ্রেসের পার্লামেন্টারি পার্টির বৈঠক চলছে। সেখানে সূত্র মারফত যে খবর আমরা পাচ্ছি, সোনিয়া গান্ধীকে ফের পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন করা হতে পারে, কিন্তু রাহুল গান্ধী দলনেতা হবেন কিনা এই বৈঠকে আমাদের নজর থাকবে। সেই বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়।